নমস্কার। আমরা রয়েছি এমন একটি অধ্যায়ের মধ্যে যেখানে আমরা প্রত্যেকটা মানুষই জীবনের কম বেশি নানা রকম সমস্যার মধ্যে জর্জরিত। সেই সমস্যা কখনো আসতে পারে আমাদের বর্তমান জীবন নিয়ে, কখনো আসতে পারে আমাদের ভবিষ্যৎ কিছু ভাবনা নিয়ে, কখনো আমরা জীবনের কেরিয়ার নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি, কখনো বা আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে চিন্তান্বিত হয়ে পড়ি। ভাবি কিভাবে জীবনটাকে এগোবো, কিভাবে চলবো। বর্তমানে একটি ভীষণ জনপ্রিয় বিষয় হলো ট্যারো এবং রেকি। যদি এই মাধ্যমগুলোর মধ্যে দিয়ে যদি আমরা আমাদের জীবনে যা যা সমস্যা আছে যদি একটু একটু করে যদি সেই সমস্যাগুলো একটু একটু করে সমাধান করতে পারি তাহলে বেশ ভালোই হবে। আমাদের মধ্যে রয়েছেন এখন রেকি মাস্টার, ট্যারো স্পেশালিস্ট অনন্যা পাল ঘোষাল। দিদি নমস্কার। নমস্কার দিদি, বর্তমানে ট্যারো ভীষণ মানে একটি পপুলার বিষয়। আমরা যখনই ফেসবুক খুলছি স্ক্রল করতে করতে দেখছি ট্যারো, এবং ট্যারোটের মধ্যে দিয়ে কখনো জানতে পারছি আজকের দিনটি কেমন যাবে, কিংবা তোমার ভালোবাসার মানুষের আজকের বর্তমান ফিলিংসটি কি, বা তোমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। এই ধরনের মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে যত রকম সমস্যা নিয়ে মানুষ বেশি আসে, তো সেগুলো এবং তাদের নানান রকম প্রশ্ন থাকে, সেগুলো ট্যারোট দিয়ে সলভ করা যায়। তো এই ট্যারোটটা কি বলতে গেলে প্রথমেই বলতে হয় এনার্জির কথা। তো অ্যাকচুয়ালি ট্যারোট আমরা যখন করি আমরা অ্যাঞ্জেল কল করি। তো আমরা নিজেরা কিন্তু ওই কার্ড দিয়ে সেরকম ভাবে আমরা যে বলে দিচ্ছি সেটাও নয়, তবে আমাদের কিছু জানতে হয়। এই ট্যারোট প্রথমত জানাই যে এই ট্যারোটটা বহুকাল আগে মিশরীয় সভ্যতার সময়তে এটা প্রথম জানা গেছে যে সেই সময় ট্যারোট ব্যবহার হতো। আচ্ছা, এটা প্রায় 1500 শতাব্দী এরকম সময়তে তখনও মানুষ এই ট্যারোটের উপর ডিপেন্ডেন্ট ছিল। তার আগে তো হয়তো ছিল কি ছিল না তার সেরকম কোনো ট্রেস নেই, তবে ওই মিশরীয় সভ্যতা ওই সময় থেকে এই ট্যারোটের প্রচলন চলছে। ট্যারোট আজকে নয়, সেই সময় থেকে কন্টিনিউ চলছে। তো এইভাবে অ্যাকচুয়ালি কি হয়, বিভিন্ন রকম ইনটিউশন কোনটা কিভাবে ফলপ্রসূ হচ্ছে সেভাবে দেখতে দেখতে ট্যারোটের রেজাল্ট সেভাবে আসতে শুরু করেছে। তো এই রেজাল্ট অ্যাকচুয়ালি দেওয়া হয় ওই অ্যাঞ্জেল কানেকশন করে, অ্যাঞ্জেলদের মারফত কিছু ইনটিউশন আমাদের মধ্যে দিয়ে এই কার্ডটাকে তারপর রিডিং করে যেভাবে রেজাল্ট আসে সেই অনুযায়ী মানুষকে তার প্রশ্নের উত্তর দেওয়া হয়। এই অ্যাঞ্জেল কারা, মানে এই যে আমরা দেখি অ্যাঞ্জেল বলা হচ্ছে, আমি অ্যাঞ্জেল নিয়ে অনেক কথা, অ্যাঞ্জেল তো অনেক রয়েছে, তবে সাধারণত 15 জন অ্যাঞ্জেলের কথা আমরা বলি যারা খুব আমাদের কাছাকাছির মধ্যে থাকে। তাদের মধ্যে একজন হচ্ছেন মাইকেল। আর অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলরা হচ্ছে ভগবানের বিশেষ সৃষ্টি। ওনারা হচ্ছে লাইক গড, ভগবানের ঠিক পরের জন, যারা হচ্ছে আমাদের পরিচালনা করেন, বিভিন্ন রকম ভাবে সাহায্য করেন। আমরা কোনো অসুবিধায় পড়লে যেমন ভগবানের কাছে প্রে করি, তো ভগবান তো সব জায়গায় প্রেজেন্ট থেকে সবার সব প্রবলেম তো সলভ করতে পারেন না, তবে উনি বোঝেন যে আমাদের এখন প্রয়োজন হচ্ছে, আমাদের কোনো হেল্পের দরকার হচ্ছে। ওনারা তখন এই অ্যাঞ্জেলদের থ্রু দিয়ে আমাদের কাছে সেই হেল্প পৌঁছে দেন। অ্যাঞ্জেলরা হচ্ছেন ভগবানের নিয়ার টু গড, টু মাচ নিয়ার টু গড। তো অ্যাঞ্জেলরা চাইলে কিন্তু সবার লাইফে অনেক পরিবর্তন আনতে পারেন, কিন্তু ভগবানের যখন সৃষ্টি এই অ্যাঞ্জেলদের করেছেন তখনই ওনাদের এই কন্ট্রাইন্ডিকেশন দেওয়াই ছিল যে ওনারা
আমরা যখন চাইবো তবেই আমাদের লাইফ ইন্টারফেয়ার করতে পারবে। ওনারা চাইলেই কিন্তু আমাদের অসুবিধা দেখলেও কিন্তু ওনারা কিছু করতে পারেন না, যদি না আমরা চাই, আমরা তাদের কাছে হেল্প চাই। তো এরকম বহু অ্যাঞ্জেল আছে, তাদের মধ্যে মাইকেল রয়েছে। মাইকেল হচ্ছে অ্যাঞ্জেলদের রাজা, মেইন। তো তাছাড়াও আমাদের চিকিৎসক অ্যাঞ্জেল রয়েছেন, অ্যাঞ্জেল রাফাইল আছেন। বিভিন্ন মানে ওয়েদার, বুদ্ধি, এসবের জন্য অ্যাঞ্জেল রয়েছেন, অ্যাঞ্জেল ইউরিয়াল আছেন, বিভিন্ন অ্যাঞ্জেল আছেন। এটা অ্যাঞ্জেলের মানে অনেক কিছু জানার থাকে অ্যাঞ্জেলের উপরে। তো এখানে জাস্ট ট্যারোটের জন্য আমরা অ্যাঞ্জেলদের উপরে মেডিটেশন বা এগুলো করে আমরা সেভাবে নিজেদের প্রিপারেশন করি, যাতে আমরা অ্যাঞ্জেলদের দেওয়া ইনটিউশনটা আপনাদের সাধারণ মানুষের জন্য দিতে পারি। আচ্ছা, এই যে জেনারেল প্রেডিকশন একটা বলা হয়, যে এই যে জেনারেল প্রেডিকশন, আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার সম্পর্ক ঠিক কেমন যে বলা হয়, এটি টাইমলেস জেনারেল প্রেডিকশন বলে একটা ফেসবুকেও একটু দেওয়া হয়। আবার বলা হয় যে ব্যক্তিগত কিছু জানা দরকার হলে আমাদের সাথে যোগাযোগ। অ্যাকচুয়ালি তাই জেনারেল প্রেডিকশন বলে সেভাবে আমি জিনিসটাকে অতটা বিলিভ করি না। আর প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিলিভ সিস্টেম আছে, যে যেরকম বিলিভ করে সেটা তার উপর। আর যে যার প্রেডিকশনটা যেভাবে করতে চায়, আমি এটাকে প্রেফার করি না। আমি প্রেফার করি যে অনলাইনেও এটাকে করা যায়। আমি অনলাইনে করতে গেলেও আমি বলি যে অন্তত পক্ষে তার ফটোটা লাগে, বিকজ অফ আই এমন একটা জিনিস যেটা আমরা জন্মান্তর ধরে এই আইয়ের এনার্জিটা একই থাকে, সেম থাকে। তো আই এনার্জি দিয়ে এনার্জি কানেকশন করা হয়, যে এনার্জিটা অ্যাঞ্জেলদের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়। আমরা অ্যাজ এ মিডিয়া হিসেবে কাজ করি এখানে, মানে আমাদের কোনো নিজস্ব বক্তব্য থাকে না। যেটুকু হয় সেটুকু অ্যাঞ্জেলদের থ্রু দিয়ে, যেটুকু ইনটিউশনে আসে সেটুকু, আর কার্ডে যেটা রিড করে এতদিন ধরে যেভাবে চলছে সেই রিডিংটুকু করা হয়। তো এভাবে জেনারেল প্রেডিকশনের থেকে সব থেকে বেটার হচ্ছে সিঙ্গেল প্রেডিকশন। আমি এবারে দিদি ট্যারোটের সম্পর্কে তো জানেন, রেইকি মানে আমাদের একটা সাধারণ মানুষের ধারণা রেইকি বোধহয় কোনো হাত দিয়ে এভাবে ছুঁয়ে দিচ্ছে, বডিকে টাচ করছে, সেখান থেকে কিছু মানে সমস্যা সমাধান হচ্ছে, মানে ফিজিক্যালি কিছু যদি প্রবলেম থাকে সেইটা ঠিক হচ্ছে। মানে এই রেইকিটা এটাও কি এক ধরনের শক্তি? রেইকি হচ্ছে আসল শক্তি। রেইকি হচ্ছে ইউনিভার্সাল শক্তি, যেটা আমরা বলি রেইকি ইউনিভার্সাল প্রাণ শক্তি। ইউনিভার্সে যে প্রাণ সৃষ্টি হয়েছে, এই প্রাণের পেছনেই আছে রেইকি। এই রেইকি থ্রু দিয়ে প্রাণ শক্তি পুরো ইউনিভার্সে সঞ্চার হয়েছে, দ্যাট ইজ দ্য রেইকি শক্তি। এবার এই হাত ছোঁয়ার ব্যাপারটা বলি। আমরা প্রাচীন মাইথোলজি নিয়ে বিভিন্ন রকম দেখেছি, টিভিতে নানান রকম প্রোগ্রাম হয়েছে, সেগুলো দেখেছি। তো এই মাইথোলজির এই জায়গাটা আমরা দেখেছি যে ঋষি মুনিরা তাদের এরকম হাত দিলেন এবং হাত থেকে একটা লাইটের মতো কিছু বেরোলো, আর সামনে থাকা পার্সন বা শোয়ানো পার্সন সুস্থ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রেকি। আচ্ছা, দ্যাট ইজ দ্য রেকি। এটা মানে অ্যাকচুয়ালি রেকিকে দেখা যায় না সাধারণ চোখে, রেকিকে আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু রেকি ইটসেলফ এনার্জি, এবং রেকি একটা ইটসেলফ মানে ইন্টেলিজেন্ট এনার্জি। রেকিকে আমরা নির্দেশ করি না, আমরা মিডিয়া, বাট আমরা নির্দেশ করি না রেকি তুমি এটা সারিয়ে দাও, তার মানে যে রেকি ওটা সারিয়ে দেবে সেটাও না। এখানে একটা ব্যাপার বলার আছে যে একটা মানুষ আমার কাছে এলো, তার হয়তো 5-6টা প্রবলেম রয়েছে। সে আমাকে বললো যে তার ফিনান্সিয়াল প্রবলেম, রিলেশনশিপের প্রবলেম, হেলথ ইস্যু কিছু রয়েছে, সেগুলোকে জানালো। টোটাল মিলিয়ে দেখা গেল 5 থেকে 6টা প্রবলেম। তো আমরা তাকে বলবো ঠিক আছে, আমি রেকি করছি, তোমার প্রবলেম আমি দেখছি, যতটা সারানো যায় রেকি করতে। তো রেকি কি করছে, রেকি নিজেই এতটা ইন্টেলিজেন্ট এনার্জি। রেকি জানে যে সেই মানুষটার কোন কোন প্রবলেম তার এই কারেন্ট লাইফের জন্য সারানোর প্রয়োজন। অনলি সেই প্রবলেমই কিন্তু রেকি সারিয়ে তুলবে। কোনো প্রবলেম যদি তার ফার্স্ট লাইফ থেকে এসে থাকে, সেগুলো তার কর্মার সঙ্গে যুক্ত, সেগুলোকে তো তার সারাতে পারবে না।
যদি আমি সেটাকে বলি জোর করে যে রে কি তুমি এই ওর যে প্রবলেমটা আছে এইটাকেও সারাও, এই জন্য আমরা বলি না কি যে এই কার্মাটা যদি কোনো কার্মিক প্রবলেম ওর থেকে থাকে, কোনো লাইফ থেকে আসছে, তখন এই কার্মাটা সংশোধন করার দরকার, নচেত ওই কার্মার চাপ যে মিডিয়া তার উপর যায়। দ্যাটস ওয়াই রেকি নিজে এটা ঠিক করে। রেকি ইটসেলফ ইন্টেলিজেন্ট এনার্জি। কেন বলবো যে রেকি কিন্তু এই সমস্ত জগতের মধ্যে প্রাণ সঞ্চার করে রেখেছে, রেকি সমস্ত জগৎকে হিল করে রেখেছে, নেচারকে হিল করে রেখেছে। রেকির মধ্যে ভীষণ পাওয়ার। তো রেকিকে আমরা নির্দেশ করি না, রেকি হয়তো দেখা গেল সেই মানুষটার 4টে প্রবলেম সারিয়ে দিল, 2টো প্রবলেম রয়ে গেল, তখন সেইটা চলে যায় তার কার্মিক কোনো একটা ঘটনা থেকে বা কোনো একটা পাস্ট লাইফে সে হয়তো কোনো কর্মা করেছে, যে কর্মার ফল হিসেবে তাকে হয়তো সেটা ভুগতে হচ্ছে। যে এই রেকি দিয়ে আমার শরীরে কোনো সমস্যা সেটাকে একদমই ভাবে সারানো যায়, মানে যদি আমার বর্তমান কিছু হঠাৎ করে কারেন্ট লাইফে কিছু হয়ে থাকে। হ্যাঁ, এটা কিছু কিছু ধারণা আছে যে রেকি তো ম্যাজিক নয়, যেটা মানে জাদুবিদ্যা, যে বললাম যে হ্যাঁ একটা এমন অলৌকিক বিদ্যা যে ভগবান আসলো সঙ্গে সঙ্গে এরকম সারিয়ে দিল, এরকমও তো ব্যাপার না। এটা হচ্ছে একটা ইউনিভার্স থেকে আসা একটা এনার্জি। এটা আমরা কোন একটা পার্সন তার প্রবলেম আছে তার উপরে ফ্লো করানো হয়, এবার আস্তে আস্তে হয়তো সেই প্রবলেমটা সারে। তার মানে এই না যে তুরন্ত সেটাকে সেরে যাবে, তার জন্য সময় দিতে হয়। যদি সেটা ফিজিক্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট কিছু কিছু প্রবলেম যেগুলো সঙ্গে সঙ্গে সেরে যায়, ক্রনিক কিছু প্রবলেম থাকে যেগুলোর জন্য রেকি তার উপরে কন্টিনিউ কিছু দিন বা 1 মাস ধরে এরকম কিছু চালাতে হয়। ইভেন এটা যদি কারো ফিনান্সিয়াল বা রিলেশনশিপের প্রবলেম হয় বা এসব নানা রকম অনেক ধরনের প্রবলেম থাকে, তার মধ্যে যদি হয় তাহলে কিছু প্রবলেম দেখা যায় যেটা অনেকদিন ধরে হচ্ছে, সেই প্রবলেমটা সারাতেও তো অনেকদিন সময় লাগে, তো সেটাকে কিছুদিন সময় দিতে হয় রেকিকে সেটা সারাবার জন্য। মানে ইকোনমিক্যালি প্রবলেমও মানে এটা ঠিক হয়ে যেতে চায়। তো এটা অ্যাকচুয়ালি আরো একটা যেটা বলার আছে যে হ্যাঁ রেকি করছি মানে আমার হেলথ ইস্যু সারবে, তার মানে এই নয় যে আমি একটা ক্রনিক ডিজিজের জন্য আমি ডাক্তারি প্রেসক্রিপশনে কোনো মেডিসিন খাই তো সেটাকে বলে, সেটা নয়। কোনো কোনো দেখা গেছে যে কোনো কোনো ক্যান্সার পেশেন্টেরও অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, তার মানে এই নয় যে ক্যান্সার পেশেন্ট যদি কেমোথেরাপি দিতে পারে ডাক্তার সেটাকে বন্ধ করে দেবে। রেকি কিন্তু চিকিৎসা বিদ্যার বিকল্প নয়। চিকিৎসা যেমন তার সঙ্গে সঙ্গে চলছে, রেকি রেকি কি করে ওই জিনিসটা অনেক তাড়াতাড়ি রিকভার করে। রেকি ওই জিনিসটাকে, যেটা কারেন্ট লাইফের ইস্যুর জন্য যে প্রবলেমটা আপনার হয়েছে সেই প্রবলেমটাকে রিকভার তাড়াতাড়ি করার জন্য রেকিকে ইউজ করা হয়, এবং রেকিতে অনেক ভালো কাজ হয়। এবং অনেক সময় কি হয়, পেশেন্টরা বা ক্লায়েন্টরা দেখেন যে হ্যাঁ আমি তো অনেক ভালো আছি, চলো ওষুধ বন্ধ করে দিই। না, ওষুধ বন্ধ করার একটা নিয়ম আছে, তার জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু রেকি দিয়ে যদি ইমপ্রুভ হয় তখন আমাকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে যে আমি এই ইমপ্রুভমেন্ট আছি, যদি উনি টেস্ট করতে দিলেন সেইভাবে প্রসিডিওরটা ওনার মতো ওনাকে এগোতে দিতে হবে। রেকির মতো চলে সেই জিনিসটা, প্রসিডিওরটাকে তাহলে। আচ্ছা দিদি, রেকি সম্পর্কে মানুষের অনেক রকম ভুল ধারণা রয়েছে। রেকি মানে একটু এটা বুঝবো কি, ও রেকি ওরকম কিছু হয় না, এটা কোনো ওর মধ্যে কোনো বিজ্ঞান নেই, ওরকম ভাবে কিছু হয় না। এই যে মানুষের অনেক তো ভুল ধারণা আছে, মানে এই সম্পর্কে যদি আপনি কিছুটা বলেন। সোল, আমি যদি বলি যে মানুষের মধ্যে যে আত্মা সোল আছে, তার পিছনে বিজ্ঞান আছে। বিজ্ঞান সোলটাকে প্রমাণ করতে পেরেছে, যে সোলটাকে দেখাতে পেরেছে যে এটা সোল, দেখাতে কি পেরেছে। একটা মৃত প্রায় মানুষকে একটা কাচের ঘরের মধ্যে কখনো এরকম শোনা গেছে যে আটকে রাখা হয়েছিল এবং দেখা গেল সেই কাচের দেওয়ালকে ফাটিয়ে সোলটা বেরিয়ে গেল। সোল ইজ আ এনার্জি। তো এনার্জিকে কি বিজ্ঞান দেখাতে পেরেছে? দ্যাট ইজ দা, এই যে সোলটা ফেটে বেরিয়ে গেল এটা হচ্ছে সোলটা, এই সোলটাকে এরকম দেখতে না পারেনি তো। তার মানে এনার্জিকে দেখানো যায়, দ্যাট ইজ দা রেকি। রেকি ইজ আ এনার্জি, যেটা আমাদের মধ্যে সোল মানে প্রাণ শক্তি যেখান থেকে আসছে সেইটাই হচ্ছে এই এনার্জি, রেকি এনার্জি। তো এই সোলকে যেমন দেখানো যায় না, রেকিকেও আমরা রিকগনাইজ করতে পারবো না যেটা রেকি। বাট রেকি যখন আমাদের শরীরে প্রয়োগ করা হয়, কেউ কেউ এই সেন্সটা অনুভব করতে পারে, তার মধ্যে একটা হালকা গরম একটা অনুভূতি হয়, যে
তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে একটা কিছু, কিন্তু সেটা সবাই যে পারবে তার কোনো কথা নেই। কিন্তু কিছু কিছু মানুষ এটা ফিল করতে পারে, রেকি একটা এনার্জিকে আমরা ফিলই করতে পারি, আমরা দেখতে পারি। আচ্ছা আচ্ছা, এই যে পাস্ট লাইফ রিগ্রেশন, তো একটা রেকির ব্যাপারে আর একটা কথা বলে নেওয়ার, যে রেকি কিন্তু কোনো স্পেসিফিক কোনো ধর্ম বা কোনো উপাসনা পদ্ধতি, আমি যে কোনো ধর্মের কথাই বলি, কোনো স্পেসিফিক ধর্ম থেকেই যে রেকি করা যাবে বা স্পেসিফিক ধর্মের কোনো লোকের উপরেই রেকি চলবে তা কিন্তু না। রেকি ইজ ইউনিভার্সাল এনার্জি, যেহেতু ইউনিভার্সের সমস্ত ধর্মের জন্যই এটা প্রযুক্ত। আচ্ছা, আমি যদি কোনো মানুষ দূরে থাকি, আমি কি সেই মানুষটার রেকি দিয়ে তাকে সারাতে পারবো? বা একদম একদম, কেন কি ভগবান থাকে আমাদের থেকে অনেক অনেক দূরে। যদি আমাদের প্রেম ভগবানের কাছে পৌঁছতে পারে, এটাও আমাদের এনার্জি ভগবানের এনার্জির সঙ্গে কানেক্ট হচ্ছে। দ্যাটস ওয়াই ভগবান সেখান থেকে বুঝতে পারছে যে আমাদের এই কষ্ট হচ্ছে, তার জন্য যে অ্যাঞ্জেলকে দরকার সেই অ্যাঞ্জেলকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, এবং আমাদের যদি সেটা সারাট হয় সেই অ্যাঞ্জেল সেটাকে সারিয়ে দিচ্ছে। এটা আমরা অ্যাঞ্জেল প্রে করে এরকম করি। তো নাচের দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো খুব নিট কিছু, আপনি ভগবানের কাছে প্রে করলেন, কোনো একটা মানুষ সেই নিটটা আপনার পূরণ করতে চলে যায়। এটা নর্মাল সাধারণ মানুষের জীবনে এটা ঘটে। তো এই যে মানুষটা, এই মানুষটা কি ভগবান? হ্যাঁ, এই মানুষটা ভগবানের রিপ্রেজেন্টেটিভ, এনার্জি ওকে আপনার কাছে এনে দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে এনার্জিকে আমাদের খালি প্রে করে পাঠিয়ে দিতে হয়। আপনি যদি আমেরিকাতেও বসে থাকেন, এখান থেকে এনার্জি দিয়ে আপনাকে হিল করবে, এটা সম্ভব। আচ্ছা, এই যে এখন বর্তমানে খুব মেন্টাল স্ট্রেস, মানুষ ভীষণভাবে জীবনটাকে শেষই করে ফেলছে। আমরা বিভিন্ন ঘটনা দেখছি, হয়তো যারা সেলিব্রিটি তারাও শেষ করে ফেলছে, আবার খুব সাধারণ মানুষ তারাও জীবনটাকে শেষ করে ফেলছে। যদি এই মানসিক অবসাদগ্রস্ত কোনো মানুষ যে রেইকির মাধ্যমে রিকভারি করানো যায়? হ্যাঁ, করানো যায় বলতে এক্ষেত্রে শুধু রেকি দিয়ে হিল হয়ে যাবে তাহলে অনেকটা বেশি টাইম নেবে। অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমরা তার সাবকনসিয়াসের উপরে কাজ করি। সাবকনসিয়াসে অ্যাকচুয়ালি ইমোশন স্টাক থাকে, তো ওই ইমোশনটাকে রিলিজ করতে হয় বা ইমোশনটাকে পিউরিফাই করতে হয়। যে ইমোশনের জন্য, যে নেগেটিভ ইমোশনের জন্য ওর মধ্যে এই ফিলিংসটা, সুইসাইডাল থটস বা টেন্ডেন্সি এসে গেছে, সেই ইমোশনটাকে আমরা পিউরিফাই করি বা ওই ইমোশনটাকে হিল করি। আচ্ছা, এবার একটা মানুষ যে স্ট্রেসের মধ্যে আছে, সে সুইসাইড করতে যাচ্ছে, সে তো রেকি কাছে চলে আসবে না। হ্যাঁ, যদি মনে হয় যে হ্যাঁ তার সাইড আদার্স যে মানুষগুলো আছে, যে হ্যাঁ ওই মানুষটা সত্যিই খুব কষ্টে আছে এবং ওর মধ্যে এই থটস আসতে শুরু করেছে, তখন ওর পাশের আশপাশের লোকজন বুঝতে পারে, তখন সেই মানুষটাকে কনভিন্স করিয়ে রেকি মাস্টার বা রেকি হিলারদের কাছে নিয়ে আসা হয়। দ্যাটস ওয়াই তারা তখন হিল করে, এবং হিল তার বডিতেই শুধু করলে হয় না, তার ইমোশনকেও হিল করতে হয়। দ্যাটস ওয়াই হিপনো হিলও তার প্রয়োজন হয়। সাধারণ মানুষ কি রেকি শিখতে পারে, বা রেকি শিখতে শিখতে ধরা যাক যে মানুষটা রেকি স্পেশালিস্ট, রেকি মাস্টার, তো মানে অন্য মানুষের যখন মানে হিলিং করছে, করতে করতে তার নিজের এনার্জি কোথাও কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কেন হয় না? কেন সে অলরেডি এনার্জির ভান্ডার নিয়ে বসে থাকে। কেন তাকে রেগুলার রেকি সাধনা করতে হয়, রেকি তার মধ্যে দিয়ে চ্যানেলাইজ হয়। তো সে যদি কারোর উপরে দেয়, সে শুধু রেকি এনার্জিটাকে থ্রো করছে এবং তার কোনো কার্মাকে ব্রেক না করে। তো দ্যাটস ওয়াই সে তার এনার্জিকে সিল করতে পারে রেকি সুরক্ষা দিয়ে। সে তার এনার্জিকে রেকি সুরক্ষা দিয়ে সিল করার পরে রেকিকে যখন কোনো একটা মানুষের কাছে পাঠাচ্ছে, তখন রেকি এনার্জি তাকে সারাচ্ছে, তার এনার্জি। এই যে হিপনো হিলিং, এই হিপনো হিলিং জিনিসটা যেমন ধরুন আপনি স্বপ্ন দেখছেন, অনেক সময় কি হয় আমাদের কিছু কিছু স্বপ্ন ঘুম থেকে উঠলাম মনে থাকলো না, ভুলেও গেল। বাট কিছু কিছু স্বপ্ন থাকে যেগুলো আমরা
ঘুম থেকে ওঠার পরে শুধু বলবো না, বেশ কিছুদিন পর্যন্ত, বেশ কিছু বছর পর্যন্ত হতে পারে ওই স্বপ্নটা আমাদের কিন্তু মনে থাকে। এরকম একটা ঘটনা আমি দেখেছিলাম, ওমা কিছুদিন পরে দেখা গেল সেই ঘটনাটা ওর লাইফে ঘটছে। বা এরকমও হয়েছে যে একটা কোনো ঘটনা আমি স্বপ্নে দেখেছি, সেই ঘটনাটা আমার জীবনে ঘটে এসেছে। সেটা আমি হঠাৎ করে আমার ঠাকুমা, তার সঙ্গে সে হয়তো আমাকে খুব সুন্দর আদর করে একটা লাড্ডু খাওয়ালো, সেই রকম একটা কিছু আমি স্বপ্ন দেখি, এটা হতে পারে। বা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে যে স্বপ্নগুলো মনে থাকে সেটার সঙ্গে ফিউচার রিলেশন হয়ে যায়। ভবিষ্যতে হয়তো কোনো একটা ঘটনা ঘটলো যেটা আমরা মানে মেলাতে পারি, প্যাটার্নটা মেলাতে পারি, যেটা তো আমি স্বপ্নে এরকমই দেখেছিলাম। তো এগুলো হচ্ছে সাবকনসিয়াস এর ক্রিয়া। আপনার সাবকনসিয়াস অ্যাকচুয়ালি আপনার সোলের মধ্যে চিন্তা ভাবনা, সোলের মধ্যেকার জিনিস, সেটা হচ্ছে আপনার সাবকনসিয়াস। আপনি এখন এই যে সারাউন্ডিংসে বসে আছেন, ভাবনা চিন্তা করছেন, যা কিছু এগুলো, এই থটস গুলো আসছে আমাদের কনসিয়াস মাইন্ড থেকে। আমরা সচেতন মনে এটা চিন্তা করছি, এটা ভাবছি। বাট আমাদের সোল যা কিছু ভেবে এসছে, যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে এসছে, সমস্তটা আমাদের সোলের মধ্যে রয়েছে, সেটা আমাদের সাবকনসিয়াসে স্টোর হয়ে যায়। ইভেন একটা স্টোর, যেহেতু একটা এনার্জি, সে জানে ফিউচারে কি হচ্ছে, ফিউচারে কি হবে তার সাথে। আপনার এই বডিতে যখন আপনার কনসিয়াস মাইন্ড জেগে থাকছে, তখন আপনি জানেন না যে আপনার সাথে কি হতে চলেছে বা কি হবে। বাট যখন আপনার সাবকনসিয়াস কে আপনি জাগাতে পারবেন, আপনার সাবকনসিয়াস কিন্তু জানে যে আপনার সাথে কি হতে চলেছে, বা খুব নিয়ারেস্ট কথা বলছি, সেটাই সাবকনসিয়াস জানতে পারে। তো সেক্ষেত্রে কি সামনের দিনে হবে, এটা একটা আভাস যদি চায় সাবকনসিয়াস আপনাকে দিয়ে দিতে পারে স্বপ্নের মধ্যে। এই সাবকনসিয়াস কে হ্যান্ডেল করি আমরা হিপনো হিল করার জন্য। হিপনো হিলে যদি কারোর কোনো ডিজিজ থাকে, হিপনো হিল সাধারণত এই যে পাস্ট লাইফ বা রেকি, ট্যারো, এগুলো সব যাদের যেসব কারণে করা হয় সেসব কারণে হিপনো হিল করা হয়। হিপনো হিল সাধারণত বেশিরভাগই করা হয় কারেন্ট লাইফের ইস্যুর জন্য। কারেন্ট লাইফে কোনো হয়তো ফিনান্সিয়াল অবস্থা ভালো যাচ্ছে না, বিজনেস কারো ভালো চলছে না, বা হয়তো কারো জব পেতে দিনের পর দিন জব পাচ্ছে, বাট জবটা আবার ছেড়ে যাচ্ছে, আবার প্রবলেম হচ্ছে। তো এরকম কিছু প্রবলেম তখন তারা নিয়ে আসে, তখন আমাদের ডিসাইড করতে হয় যে তাকে পাস্ট লাইফ দেখানো হবে না হিপনো হিল করা হবে। তো এক্ষেত্রে যেমন কিছু কিছু ডিজিজ থাকে যেগুলো কারেন্ট লাইফ থেকে আসছে, সেগুলোকে কিন্তু আমরা হিপনো হিলের মাধ্যমে সাবকনসিয়াস মাইন্ডের প্যাটার্নকে চেঞ্জ করে দেওয়া হয়। সাবকনসিয়াসের ইমোশন প্যাটার্ন, সাবকনসিয়াসের কিছু প্যাটার্নকে আমরা তখন ট্রান্সে নিয়ে যাওয়া হয়, ট্রান্সে নিয়ে গিয়ে চেঞ্জ করা হয়। আফটার দ্যাট এই হিপনো হিলের একটা প্রসেস মানে ফলো করতে হয়, ফলো আপের ব্যাপার আছে। হিপনো হিল যেমন ডাক্তারের ওষুধ দেয়, আর ওষুধটা আমাদের 1 মাস ধরে খেতে হয় বা কিছু এরকম বলে দেয়, হিপনো হিলের ক্ষেত্রেও তেমনি আমরা বলে দিই যে 14 দিন এই সেম প্যাটার্নে যেভাবে আমি আপনাকে হিপনো হিল করলাম, সেই রেকর্ডিং আপনাকে দিয়ে দেওয়া হয়। ওই রেকর্ডিং 14 দিন আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। এই 14 দিনের মধ্যে কিন্তু কোনো ব্রেক চলবে না। যদি ব্রেক হয় তাহলে সেটা ফার্স্ট দিনে পরিণত হয়ে যায়। 14 দিন কন্টিনিউ করার পরে সে যদি বলে যে হ্যাঁ আমি এটা পেয়েছি, সেটা ঠিক আছে, মানা যায়। কিন্তু যদি 14 দিন কন্টিনিউ এর মাঝখানে ব্রেক দিয়ে কেউ যদি বলে যে আমার রেজাল্ট আসেনি, তাহলে কিছু করার নেই। কিন্তু এটা একটা ফ্যাক্ট যে এটাতে অনেক অনেক ভালো কাজ হয় কারেন্ট লাইফে। কিছু কিছু ক্ষেত্র থাকে যখন আমরা হিপনো হিল করতে বাধ্য হই পাস্ট লাইফের ক্ষেত্রে। অনেক সময় কিছু কারণ থাকে যেগুলো আমরা হয়তো বুঝতে পারি যে পাস্ট লাইফ করাতে হবে না হিপনো হিল করাতে হবে, এটা আমরা ডিসাইড করি, সেটা আমরা আমাদের ইনটিউশন বা আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা যাচাই করি যে হিপনো হিল করাতে হবে না পাস্ট লাইফ করাতে। দেখা গেল যে তার হয়তো কার্মাটা আসছে পাস্ট লাইফ থেকে, তাকে হয়তো পাস্ট লাইফ করাতে হবে, বাট এখানে বলার আছে পাস্ট লাইফ সম্পর্কে। পাস্ট লাইফে কিছু সবাই যে তার নিজেদের পাস্ট লাইফ দেখতে পাবে এটাও না। আচ্ছা, কেন দেখতে পায় না? অনেকের ক্ষেত্রে অনেক চাক্রাস ব্লকেজ থাকে। তো সেক্ষেত্রে তখন আমরা তাকে রেকি দিয়ে ব্লকেজ গুলো সারাই, আস্তে আস্তে ব্লকেজ গুলো ক্লিন করি। আফটার দ্যাট হয়তো সে দেখতে পায়। কিছু কিছু ক্ষেত্রে এই জন্য আমরা একটা পাস্ট লাইফের প্রি পাস্ট লাইফ সেশন করাই। আচ্ছা, এরকম একটা যদি কোনো অভিজ্ঞতা বলে, হ্যাঁ,
পাস্ট লাইফ সেশন করানোর পরে আমরা তাকে বলে দিই যে সে অ্যাকচুয়ালি পাস্ট লাইফ যারা দেখতে পায় তারা টু মাচ ভিজুয়াল, তারা তাদের পাস্ট লাইফকে ভিডিওর মতো দেখতে পায়, যেমন আমরা টিভি দেখি সেরকম তারা কালারে দেখে। আচ্ছা, এবং ভিডিওর মতো তার যে পাস্ট লাইফের থেকে ইস্যুটা আসছে সে পাস্ট লাইফকে দেখতে পায়, তারাও যে ভিজুয়াল তারা দেখতে পায়। মানে এই যে যারা দেখতে পাচ্ছে, এই দেখার পরে আবার বর্তমান জীবনে মানে তার ফিরে আসতে আমাদের কাছে মানে একটা কোনো জায়গায় তারা যদি এটাও একটা মানে বলে রাখা ভালো মানুষের ক্ষেত্রে, মানুষ তো অনেক বেশি কিউরিয়াস, তো সেক্ষেত্রে দেখা গেল যে কেউ হয়তো কোনো পাস্ট লাইফের রেকর্ডিং পেলো, যে পাস্ট লাইফ মেডিটেশন পেয়ে গেছে, সে পাস্ট লাইফে চলে যাবে উইথআউট কোনো থেরাপিস্ট। এটা কিন্তু উচিত না। পাস্ট লাইফ তারা দেখতে পাচ্ছে, হয়তো তারা দেখতে পায় ভালো, সে চলে গেল পাস্ট লাইফে। এমন কোনো ইমোশন যেটা পাস্ট লাইফে ঘটেছিল, এমন কোনো ঘটনা ইভেন্ট যেটা পাস্ট লাইফে ঘটেছিল, সেটা তার ইমোশনের মধ্যে এমন ভাবে ক্যারি হয়ে গেল যেটা তার বর্তমান লাইফকে তখন মানে হ্যাম্পার করতে থাকে। বাট থেরাপিস্টের আন্ডারে করলে কি হয় পাস্ট লাইফকে, তখন আমরা জানি, আমাদের প্রোটোকল আছে কিভাবে পদ্ধতিতে তাকে ওই জায়গা ক্লিন করে বাইরে নিয়ে চলে আসতে হবে। দ্যাটস ওয়াই তার ওই জন্মের ওই ইমোশন তো একদমই ক্লিয়ার হয়ে যায়, বর্তমান জীবনের সমস্যা থেকে সে বেরিয়ে আসে। আচ্ছা, দ্যাটস মাই থেরাপিস্ট। মানে উইদাউট থেরাপিস্ট আমরা এই ধরনের উইদাউট ডাক্তার যেমন মেডিসিন নেওয়া উচিত নয়, উইদাউট থেরাপিস্ট পাস্ট লাইফ রিগ্রেশন বা হিপনোসিস এই কোনোটাই ঠিকঠাক ভাবে হয় না, করা উচিত। আমরা এতক্ষণ ধরে শুনলাম রেকি মাস্টার ট্যারো স্পেশালিস্ট অনন্যা পাল ঘোষাল দিদির সাথে আমরা এতক্ষণ ধরে সময় কাটালাম। এই সময়ের কাটানোর মধ্যে দিয়ে রেকি, কখনো ট্যারো, কখনো আকাশিক রেকর্ড বা কখনো হিপনো হেলিং, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানলাম কিভাবে মানুষের জীবনকে এই শক্তিগুলো এগিয়ে নিয়ে যেতে পারে। তাই দর্শকদের কাছেও আমাদের বিনম্র নিবেদন, আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে, সমস্যা মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু আমরা সেই রেকির মাধ্যমে, আমরা ট্যারোটের মাধ্যমে, আমরা কখনো পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা দিদির কাছে যাব এবং আমাদের থেকে বেরোবার পথ অবশ্যই খুঁজে দেওয়ার চেষ্টা করি। একদমই তাই। এই আশাটাই রাখি আমরা, দিদি আমাদের সামনের দিকে পথ দেখাবেন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারাও আপনাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন দিদির সাথে। দিদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে আমার অনেক অনেক নমস্কার, তোমার ভালোবাসা।